সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজ আমি এই উদ্দীপকের আলোকে তোমাকে অঙ্কের সমাধান করে দেখাবো। প্রথমেই আমরা উদ্দীপকটি ভালো মতো দেখে নেই কী কী তথ্য রয়েছে আমার আজকের আলোচনার উদ্দীপকে। মমতা ট্রেডার্সের হিসাব বই হতে 2020 সালের মার্চ মাসে মজুদ সংক্রান্ত নিজের তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। মার্চ 1, প্রারম্ভিক উদ্বৃত্ত 100 একক, প্রতি একক 15 টাকা। মার্চ 8, ক্রয় 900 একক, প্রতি একক 16 টাকা। মার্চ 12, বিক্রয় 600 একক। মার্চ 16, ক্রয় 500 একক, প্রতি একক 17 টাকা। মার্চ 22, বিক্রয় ফেরত 80 একক। মার্চ 25, ক্রয় ফেরত 50 একক, 8 তারিখে ক্রয়কৃত, মানে 8 তারিখে যে কিনেছিলাম সেই পণ্য এখানে ফেরত দেওয়া হয়েছে। মার্চের 28 তারিখে বলেছে ক্রয় 270 একক, প্রতি একক 18 টাকা। মার্চের 30 তারিখে বলেছে বিক্রয় 1000 একক। করণীয়তে আমাকে জানতে চেয়েছে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, আর গতে বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এই হচ্ছে আমার আজকের উদ্দীপক। এখন আমি উদ্দীপকের আলোকে প্রথমে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। নেট বিক্রয় বলতে বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বাদ দিলে যা হবে তাই হচ্ছে নেট বিক্রয়। যতগুলো বিক্রয় আছে যোগ করব, আর মাঝখানে বিক্রয় ফেরত থাকলে বাদ দিয়ে আমি আমার সমাধানটি সম্পন্ন করব। প্রথমেই আমি সাল লিখে নিব। অঙ্কটি 2020 সালের, এখানে লিখে নিই 2020, আর ছিল মার্চ মাসের অঙ্ক। নেট বিক্রয়ের পরিমাণ জানতে চেয়েছে আমার কাছে, তাহলে নেট বিক্রয় বের করতে গেলে আমাকে প্রথমেই মার্চের 12 তারিখে বলেছে বিক্রয় 600 একক। আমি 12 তারিখে লিখি বিক্রয় 600 একক। এরপরে মার্চের 22 তারিখে বলেছে বিক্রয় ফেরত। মার্চের 22 তারিখে বলেছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের পরিমাণ উদ্দীপকে ছিল 80 একক, আমি এখান থেকে 80 একক বাদ দিব। এরপরে মার্চের 30 তারিখে বলেছে আবারও বিক্রয়। বিক্রয়ের পরিমাণ ছিল 1000 একক, এখানে 1000 আমরা লিখব। এটা হচ্ছে নেট বিক্রয়। এখানে আমার হবে 1520 টাকা। এই ছিল আমার ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানে, যেখানে বলেছে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এখন আমি মাল খতিয়ানে চলে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমার মাল খতিয়ানের ছক প্রস্তুত হয়েছে। প্রথমে আমি সাল বসিয়ে নিই। অঙ্কটি 2020 সাল, অঙ্কটি মার্চ মাসের। উদ্দীপকে 1 তারিখে ছিল যে তথ্য সেগুলো আমি এখন লিখছি। উদ্দীপকে 1 তারিখে ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত 100 একক, প্রতি একক 15 টাকা। তাহলে আমি লিখব এখানে উদ্বৃত্ত 100 একক, প্রতি একক 15 টাকা। তাহলে 100 একক প্রতি একক 15 টাকা হলে 1500 টাকা হবে। আমার এই লাইন বসানো হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, লম্বা দাগ টেনে বন্ধ করে দেব। তারপরের ঘটনা, মার্চ মাসের 8 তারিখে বলেছে ক্রয় 900 একক, প্রতি একক 16 টাকা। মার্চের 8 তারিখ ক্রয়
900 একক, প্রতি একক 16 টাকা। 16 একক গুণ করার পর হবে 900কে 16 দিয়ে গুণ করলে হবে 14,400 টাকা। এখানে আগে থেকেই ছিল আমার 100 একক 15 টাকার রেটে 1500 টাকা, আর নতুন কিনেছি আমি 900 একক, এটাও উদ্বৃত্তের মধ্যে গিয়ে যুক্ত হবে। এটা রেট 16 টাকা, 14,400 টাকা। উদ্বৃত্তি বসানো শেষ। এবার আমি লম্বা দাগ টেনে এপার ওপার চক ক্লোজ করে দিব। চক ক্লোজ করে দিলাম। এরপরে যাব আমি পরবর্তী ঘটনা 8-এর পরে 12 তারিখ। বিক্রয় বলেছে 600 একক বিক্রি করার কথা বলেছে উদ্দীপকে। তাহলে 600 একক একটু দেখে নিই আমরা উদ্দীপকটি। এই যে বিক্রয় 600 একক, এটি বিক্রি করব আমরা এখন। আমার এই অঙ্কের পদ্ধতির নাম হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। শেষের মাল আগে বিক্রি করতে হবে। 600 একক পণ্য বিক্রি করতে বলেছে। এই দেখো, শেষের একক 900, প্রথম একক হচ্ছে 100। শেষের একক 900 থেকে আমি 600 একক পণ্য বিক্রি করব, তাহলে শেষে রয়ে যাবে 300 একক। তাহলে আমি এখান থেকে বিক্রয় করি। বিক্রয় করেছি আমরা 600 একক। শেষের মালের রেট ছিল 16 একক 16 টাকা দিয়ে গুণ করব আমরা। টাকার পরিমাণ হবে 9,600 টাকা। তাহলে এই 115 টাকা রেটের 100 একক পণ্য কিন্তু আমাকে কিছুই করতে হয়নি, যা ছিল তাই থেকে যাবে 1500। আর এই 900 থেকে 600 যদি বিক্রি করে দেই, আমার এখানে কিন্তু 300 থেকে যায়। 300 রয়ে গেল 16 টাকার রেটে। 300 হলো 4800 টাকা হবে। বিক্রয়ের কাজ শেষ। এবার আমি এটাকে চক ক্লোজ করে দিচ্ছি। এবার যাচ্ছি আমি পরবর্তী ঘটনা 12 তারিখের পর 16 তারিখ। উদ্দীপকে বলেছে 16 তারিখে ক্রয় 500 একক প্রতি একক 17 টাকা। ক্রয় 500 একক প্রতি একক 17 টাকা, তাহলে হবে 8,500 টাকা। আগে ছিল 100 একক 15 টাকা রেটে 1500। তারপরে নতুন এককের থেকে 300 রয়ে গেছে 16 টাকার রেটে 4800 টাকা। আর এই মুহূর্তে আমরা কিনলাম 500 একক 17 টাকার রেটে 8,500 টাকার পণ্য। এই 3 ধরনের পণ্য আমার কাছে এখন মজুদ রয়েছে। এবার আমি ছকটাকে ক্লোজ করি। এবার যাব 16 তারিখের পর 22 তারিখ। দেখো 22 তারিখে কি বলেছে, বিক্রয় ফেরত 80 একক। এই যে বিক্রি করেছি 600 একক, এখান থেকে 80 একক পণ্য ফেরত হবে। তাহলে আমরা এখন এখানে বসাই 16-র পর 22। বিক্রয় ফেরত 80 একক। বিক্রি করলে বিক্রি এই কলামে বসাই আমরা। আর বিক্রয় ফেরতের কারণে আমরা এখন বসাবো এটা আসলে একটু দেখে নাও। বিক্রয় যখন করি আমরা এই কলামে বসাই, এই 3 কলামে। বিক্রয় ফেরত দিয়ে বসাবো আমরা এই কলামে 80 একক। রেট কত হবে? বিক্রয় ফেরত বিক্রি করেছিলাম 16 টাকা রেটে, ফেরত হবে 16 টাকা রেটে। 80 গুণ 16 1280 টাকা। তাহলে এই 100 একক রয়েই যাবে 15 টাকা রেটে 1500 টাকা। আর এটা 16 টাকা রেটে 300 আগে ছিল, নতুন করে ফেরত এসেছে আমার 80 একক, তাহলে এটা হবে 380 একক। এটা 16 দিয়ে গুণ হবে, টাকার পরিমাণ হবে আমার 6080 টাকা। আর এই 500 একক যা ছিল 17 টাকা রেটে, এটাই থেকে যাবে।
8,500। এবার আমি দাগ টেনে এটাকে ক্লোজ করে দিই। এরপরে যাচ্ছি আমি পরবর্তী ঘটনা। 22-এর পর ঘটেছে 25 তারিখে। ক্রয় ফেরত। লক্ষ্য করো উদ্দীপকে কি বলেছে? ক্রয় ফেরত 50 একক 8 তারিখে ক্রয়কৃত। 8 তারিখের পণ্যটি এখন ক্রয় ফেরত হিসেবে আমাকে দেখাতে হবে 50 একক। ক্রয় করলে আমরা এই দিকে লিখি ক্রয়ের ঘরে, ক্রয় ফেরত হলে আমরা ইস্যুর ঘরে লিখব। তাহলে ক্রয় ফেরত হয়েছে 50 একক। ক্রয় করেছিলাম 8 তারিখের যেটা সেটার কথা বলা হচ্ছে। 8 তারিখেরটা 16 টাকা করে, 16 টাকা, 800 টাকার পণ্য। তাহলে খেয়াল করো এখানে আমার 16 টাকা রেটে পণ্য ফেরত যাচ্ছে। 15 টাকা রেটে কোনো কাজ হয় নাই। 15 টাকা 100 টাকা করে, 15 টাকা রেটের পণ্য এখানে 1500 টাকাই থেকে যাবে। তবে 380 থেকে 50 যদি ফেরত চলে যায় থাকে কত? 330। 330 এটা 16 টাকা রেটে থেকে যাবে। 330কে 16 দিয়ে গুণ করলে হবে 5280 টাকা। আর 17 টাকা রেটের 500 একক পণ্য কোনো কাজেই আসেনি, যা ছিল তাই থেকে যাবে 8500 টাকা। পুরো ছক ক্লোজ করে দিব এখন। এরপরেও তার পরের ঘটনায় 25 তারিখ শেষ হয়ে গেছে, এবার 28 তারিখ। 28 তারিখে বলেছে ক্রয় 270 একক 18 টাকা করে। 270 একক ক্রয় করেছি যেহেতু আমি এখানে লিখব ক্রয় 270 একক 18 টাকা। 270 একক 18 টাকা। তো 270কে 18 দিয়ে গুণ করলে হয় 4860। তাহলে আমার কাছে স্টকে রয়েছে 3 ধরনের পণ্য। 100 টাকা 100 একক 15 টাকা রেট, 330 একক 16 টাকা রেট, 500 একক 17 টাকা রেট এবং এই মাত্র কিনলাম 270 একক 18 টাকা রেটে। 100 15 টাকা রেটে 1500, 330 16 টাকা রেটে 5280, 500 একক 17 টাকা রেটে 8500 আর এই মাত্র কিনলাম 270 একক 18 টাকা করে 4860 টাকার পণ্য। 4 ধরনের পণ্য এই মুহূর্তে আমার কাছে রয়েছে অবিকৃত অবস্থায় মজুদের মধ্যে। 28 শেষ, এবার আমরা যাব 30 তারিখে। 30 তারিখ কি বলেছে আমরা একটু উদ্দীপকটি দেখে নেই। 30 তারিখে বলেছে বিক্রয় 1000 একক। আমার পদ্ধতির নাম লিফো, স্মরণে রাখতে হবে লিফো পদ্ধতি। তাহলে আমাকে যেটা খেয়াল করতে হবে 1000 একক পণ্য বিক্রি করতে গেলে লাস্টের দিক থেকে বিক্রি করা শুরু করতে হবে। প্রথমে 270 একক আমি বিক্রি করব, এখানে লিখে নিই বিক্রয়। এই লাস্ট থেকে আমার 1000 একক পণ্য রেডি করতে হবে। 270 একক বিক্রি করব, 500 একক বিক্রি করব। তাহলে আমার বিক্রি হলো কত এখন আমাকে একটু হিসাব করে দেখতে হবে। লক্ষ্য করো আমি ক্যালকুলেটরের কাজটি একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। টোটাল 1000 বিক্রি করবে, এখান থেকে এই 270 আগে বিক্রি করবে মাইনাস 270, এখনও বিক্রি করা 730 বাকি। এখান থেকে এই 500 বিক্রি করে দিবে, মাইনাস 500 বিক্রি করবে, তাহলে এখনও 230 বিক্রি করা বাকি। তাহলে এই 330 থেকে 230 বিক্রি করবে, তাহলে এখানে থেকে যাবে কত? 230 বিক্রি করলে 100 16 টাকা রেটে। আর এই 100তে কোনো টাচ আমাকে কিন্তু করতে হচ্ছে না 15 টাকা রেটে। তাহলে আমি এখান থেকে বিক্রি করবো আরও 230 একক। 270 বিক্রি হবে 18 টাকা রেটে, এটার প্রাইস হবে 4860 টাকা। এরপরে বিক্রি হবে 500 একক এই 17 টাকা রেটে,
এটার প্রাইস হবে 8,500। এরপরে 330 থেকে 230 বিক্রি হবে 16 টাকার রেটে। 230কে আমাকে গুণ করতে হবে 16 দিয়ে, 3680 টাকা। এই অবস্থায় আমার বিক্রি হয়েছে। তাহলে আমার এটা সেল হয়ে গেছে, এটা সেল হয়ে গেছে, এটা কিছু সেল হয়েছে, কিছু রয়ে গেছে, এটাও রয়ে গেছে আমার। তাহলে এই 100 রয়ে যাবে এখানে 15 টাকা রেটে, 1500 টাকার পণ্য। আর এখানে 330 থেকে 230 যদি সেল করে দেই, আমার রয়ে যায় 100 একক। 16 টাকা রেটে 1600 টাকা। শেষ হয়ে গেছে আমার কাজ। এবার আমি সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত হবে সেটা করে দেখাচ্ছি। দাগ টেনে দিব আগে, এরপরে নিচে লিখব সমাপনী মজুদ পণ্য। এটা অঙ্কটা মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। উদ্বৃত্ত লিখব, 31 তারিখের উদ্বৃত্ত মিন্স সমাপনী উদ্বৃত্ত। তাহলে এখানে রয়ে যাবে 200। রেট লিখতে হবে না আমার, এখানে 1500 3100 টাকা। এভাবে আমাকে সমাপনী মজুদ পণ্য প্রদর্শন করতে হবে। তারপরে আমি এই টাকা এবং এককের নিচে 2 দাগ দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমার সমাপনী উদ্বৃত্ত কত হলো? 200 একক, যার দাম 3100 টাকা। এভাবেই সম্পন্ন হয়ে গেল আমার আজকের আলোচনায় লিফো পদ্ধতির মাল খতিয়ান। আশা করছি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। একবার দেখে না বুঝলে তোমাকে এটা আবারও দেখতে হবে। ভিডিওগুলো বারবার দেখলে তোমার এই অঙ্ক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। এবার চলো আমরা আমাদের গ নম্বর প্রশ্নের সমাধানে যাই, যেখানে চেয়েছে তোমার কাছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার কথা। তো আমি এখন ভারযুক্ত গড় পদ্ধতির ছকে গিয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ভারযুক্ত গড় পদ্ধতির সমাধান করার জন্য প্রস্তুতকৃত ছক। আমি 2020 সাল আগে লিখে নেই। অঙ্কটি মার্চ মাসের ছিল, তাও লিখে নিলাম। 1 তারিখে উদ্বৃত্ত ছিল। 1 তারিখের উদ্বৃত্ত ছিল 100 একক 15 টাকা করে। তাহলে আমি এখানে লিখব 100 একক 15 টাকা করে হলে 1500 টাকা হবে। এবার আমি লম্বা দাগ টেনে ছক ক্লোজ করব। এরপর যাচ্ছি আমরা পরবর্তী ঘটনা। মার্চ মাসের 8 তারিখ ক্রয় করেছি। তোমার কাছে প্রশ্ন না থাকলে তুমি আমার ফেসবুক পেজ থেকে তুমি আজকের আলোচনার প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে। আমার ফেসবুক পেজের নামও আমার ইউটিউব চ্যানেলের নামের সাথেই মিল রয়েছে, তুমি ওখান থেকে নিয়ে নিবে। আমি আমার আজকের আলোচনার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, তুমি ওখান থেকে এই প্রশ্নের আলোচনাটি ডাউনলোড করে নিবে। তো ক্রয় করা হয়েছে 900 একক 16 টাকা করে। 900 একক 16 টাকা করে 14,400 টাকা হবে। আগে ছিল 100 একক 15 টাকা রেট 1500 টাকা। নতুন কিনলাম আমরা 900 একক 16 টাকা রেট 14,400 টাকা। এবার আমি দাগটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এরপরে যাব আমরা পরবর্তী ঘটনায়। 8-এর পর 12 তারিখ বিক্রয়। ভারযুক্ত গড় পদ্ধতিতে বিক্রয় যখন করা হবে তখনই ভারযুক্ত গড় পদ্ধতির কাজটুকু আমাকে করে সম্পন্ন করতে হবে। এখানে ভারযুক্ত গড় পদ্ধতির ইয়েটা হচ্ছে এরকম। বিক্রি করার কথা বলেছে আমাকে টোটাল 600 একক। উদ্দীপকে আমাকে 600 একক পণ্য বিক্রি করার কথা বলেছে, একটু দেখে নাও। এই যে 600 একক বিক্রি করার কথা বলেছে। এখন এই 600 একক বিক্রি করতে গিয়ে আমি ভারযুক্ত গড় পদ্ধতির রেট ব্যবহার করতে হবে। এখন রেটটা কীভাবে পাবো আমরা? আমি আমার গত অঙ্কে দেখিয়েছি
একবার বা একাধিকবার, আজ আমি তোমাকে আবারও দেখাচ্ছি। এখানে যে কাজটি করতে হবে, এই যে টোটাল দুটো টাকা, এই দুটো টাকাকে এই দুটো অ্যামাউন্ট দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমার কি হবে, একক প্রতি মূল্য বের হবে ভারযুক্ত গড় পদ্ধতিতে। তাহলে আমি কি করব দেখো, ক্যালকুলেটর একটু লক্ষ্য করো। প্রথম কাজ হচ্ছে 1500 সাথে 14,400 যোগ করব। 1500 যোগ 14,400 যোগ করলাম। এই যোগফলকে ভাগ করব এই দুটো অ্যামাউন্টের যোগফল দিয়ে। 900 আর 100 হচ্ছে 1000, ভাগ 1000 হবে 15 টাকা 90 পয়সা রেট। তাহলে বিক্রি হবে 15 টাকা 90 পয়সা রেটে। এই যে বিক্রি হবে এখানে, বিক্রি হয়েছে 600 একক। 15 টাকা 90 পয়সা রেট ইন্টু 600, 600 টাকার পরিমাণ হবে 9,540 টাকা। তাহলে লক্ষ্য করো, আমার এখানে টোটাল ছিল 1000 একক, বিক্রি করেছি 600 একক। তাহলে আমার হাতে আছে 400 একক, 15.9 টাকা রেট। তাহলে হবে আমার 400 গুণন 15.9, 6,360 টাকা, 6,360। এই তো বিক্রয়ের কাজ আমার যেহেতু শেষ, আমি এইভাবে লম্বা দাগ টেনে ছকটাকে ক্লোজ করি। এরপরে যাব আমরা পরবর্তী ঘটনা 12 পরে 16 তারিখে। 16 তারিখে হয়েছে ক্রয়। কতটুকু কিনেছে, 500 একক পণ্য কিনেছে 17 টাকা করে। 500 একক 17 টাকা করে কিনলে হবে 8,500 টাকা। আগে ছিল 400 একক, 15.9, 6360 টাকা। নতুন কিনলাম 500 একক, এটা রেট 17 টাকা, 8,500 টাকা। ক্রয় অন্তর্ভুক্ত করা শেষ, আবারও ছকটা ক্লোজ করে দিই। এর পরের ঘটনা 16 পরে 22 তারিখ। 22 তারিখে হয়েছে বিক্রয় ফেরত। রেট কত হবে, বিক্রি করেছি আমি 15 টাকা 90 পয়সা ধরে, ফেরতও 15 টাকা 90 পয়সাই হবে। 80 একক পণ্য আমার বিক্রয় ফেরত হয়েছে 15 টাকা 90 পয়সা রেটে। প্রাইস হচ্ছে 1272। এই হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে একটু খেয়াল করো, আমার কাছে আগে ছিল 400 একক, এখন বিক্রি ফেরতের কারণে পণ্য বেড়ে যাবে আরও 80 একক। তাহলে এটা হবে 480 একক। আগে ছিল 400, এখন আবার ফেরত চলে এসেছে 80 একক, মোট হলো 480 একক। 15 টাকা 90 পয়সার রেটে গুণ করলে হবে 7,632 টাকা, 7,632 টাকা। আর এমনিতেই আরও পণ্য ছিল 17 টাকা রেটে 500 একক, এটা হচ্ছে 8,500 টাকা। এটার কাজও শেষ, আমি ছকটাকে ক্লোজ করে দিই। এরপর যেমন পরবর্তী ঘটনায় যাচ্ছি, 22 তারিখের পর 25 তারিখ। এটা হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরতের পরিমাণ ছিল 50 একক, বলে দিয়েছে উদ্দীপকে। আবার একটু লক্ষ্য করো, উদ্দীপকে বলেছে কি, ক্রয় ফেরত 50 একক 8 তারিখে ক্রয়কৃত। এই যে 8 তারিখে 16 টাকা রেটে পণ্য কিনেছিলাম, সেই পণ্যটাই ফেরত দিতে হয়েছে আমাকে। এটা এখন দেখাবো, ক্রয় ফেরত 50 টাকা, 16 টাকা রেট, 800। এখন একটা বিষয় লক্ষ্য করো, বিষয়টি হচ্ছে
এখানে যে আমার 16 টাকা রেটের 50 একক পণ্য আমরা ক্রয় ফেরত দিয়েছি, আমি কোত্থেকে দিলাম? এই যে আমার পণ্য চলে গেল, আমার এখানে তো 15 টাকা 90 পয়সা রেটে পণ্য আছে, আমার তো এখানে 17 টাকা রেটে পণ্য আছে। তাহলে এই 16 টাকা রেটের পণ্য কোনটার ভেতরে আছে? কিন্তু 16 টাকা রেটে কোনো পণ্য নেই। তাহলে আমাকে এখন অনুধাবন করতে হবে এই 15 টাকা 90 পয়সা কিন্তু 16 টাকা এবং 15 টাকা মিলিয়েই কিন্তু হয়েছিল। এখানে আমরা যোগ করেই কিন্তু কাজগুলো করেছিলাম। এই যে এইটা যোগ করে এইটা যোগ করে এইটাকে এটা দিয়ে ভাগ করেছিলাম, সাধারণ গড় পদ্ধতি নয়, এটা ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা করেছিলাম 1500-র সাথে 14,400 যোগ করে 1000 দিয়ে ভাগ করে 15.9 টাকা পেয়েছিলাম। তাহলে এই 15.9-এর মধ্যেই 16 রয়েছে, গড় হওয়ার কারণে এটা কমে গেছে। তাহলে এর ভেতরেই যেহেতু রয়ে গেছে আমার, তাহলে কাজটি আমাকে এখানেই প্রদর্শন করতে হবে। কীভাবে প্রদর্শন করব একটু লক্ষ্য করো। আমার কাছে ছিল 480 একক। এখান থেকে আমাকে এখন এই 16 টাকা রেটের জন্য 50 একক পণ্য ফেরত দিতে হবে। তাহলে 800 চলে যাবে। এখন যে কাজটি হবে, দেখো এখানে 480 থেকে যখন আমি 50 একক ফেরত দিচ্ছি, আমার কাছে রয়ে যাচ্ছে কত? এটা থেকে আমি এটা, এই যে এটা আর এটা কাজ দেখাচ্ছি, তাহলে রয়ে যাচ্ছে 430 একক। আমার টাকা ছিল 7,632। এখান থেকে আমার 800 টাকা ফেরত দিতে হচ্ছে। তাহলে রয়ে যাচ্ছে কত? একটু ক্যালকুলেটর করে দেখি। 7,632, 7,632 থেকে আমরা বাদ দিচ্ছি 800, 6,830 টাকা। এই 6,830 টাকা আমার রয়ে যাচ্ছে। কাজটি আমরা আবারও দেখি। 7,632 ছিল, 7,632 ছিল, এখান থেকে 800 টাকার পণ্য ফেরত দিয়েছি, মাইনাস 800, তাহলে রয়ে যায় কত আমার? 6,830। আমার এটা ছিল 7,632, তাহলে হবে 6,832, 6,832। এখন এই 6,832 টাকা 430টি পণ্যের জন্য, এটা ভাগ করলে আবার এই গড় রেটটা পেয়ে যাব আমরা, ভাগ 430, 15 টাকা 89 পয়সা, বা আমরা দশমিকের পর 4 ডিজিট নেই, 15.8884 এটা নিব আমরা। এই 17 টাকা রেটে কোনো আমাকে টাচ করতে হয়নি। এটা 500 একক ছিল, 17 টাকা রেটেই থেকে যাবে 8,500 টাকার পণ্য। এবার আমি ছকটাকে ক্লোজ করে দিচ্ছি। এই 25 তারিখের কাজ শেষ, এবার যাব আমি 28 তারিখের কাজ করব। 28 তারিখে পণ্য কেনা হয়েছে, নতুন করে পণ্য কেনা হয়েছে 270 একক 18 টাকার রেটে। 270 একক 18 টাকার রেটে যদি কেনা হয় তাহলে 4860 টাকা হয়েছে। এই রেটে আমি নতুন পণ্য কিনেছি, পণ্য বেড়েছে। তাহলে আমার 15 টাকা রেট ছিল, 17 টাকা রেট ছিল, নতুন কিনলাম এখন আবার 18 টাকা রেট, 3 রেটের পণ্য এখন আমার লটে রয়েছে। লটে আমি দেখাচ্ছি 430, 15.8884, 6832, আর এখানে ছিল 500 একক 17 টাকা রেট 8,500, আর নতুন এইমাত্র কিনলাম 270 একক 18 টাকা রেট, এটা 4860 টাকা। শেষ হয়ে গেছে। এবার আবার ক্লোজ করে দিচ্ছি দাগ টেনে। এখন আবার একদম লাস্ট ঘটনায় বলেছে 1,000 একক বিক্রি করেছো তুমি। এই যে উদ্দীপকটি দেখো,
শেষ ঘটনায় বলেছে মার্চের 30 তারিখ বিক্রয় 1000 একক। তাহলে আমি 1000 একক বিক্রি করছি। 30 তারিখ বিক্রয় 1000 এখানে হবে এবং রেট বের করতে হবে। এই রেটটি বের করব। ভারযুক্ত গড় পদ্ধতির নিয়ম হচ্ছে মূল্যকে টোটাল আবার যোগ করব এবং এককগুলোকে যোগ করে এই যোগফলকে এই যোগফল দিয়ে ভাগ করব। তাহলে আমি দেখি কত হয়। ব্র্যাকেট দিয়ে নিই আগে। 6832 6832 যোগ 8500 যোগ 4860 টাকা, 4860 টাকা, ব্র্যাকেট ক্লোজ। এটা থেকে ভাগ করতে হবে এই 430 500 270, আবার ব্র্যাকেট দিয়ে দিই। 430 যোগ 500 যোগ 270, ব্র্যাকেট ক্লোজ করে দেখি এবার রেট কত আসে। 16 টাকা 825 পয়সা, 16 টাকা 825 পয়সা, এইভাবে রেটটি আমার এসে থাকে। তাহলে আমি বিক্রি করার সময় এভাবেই করব। তাহলে রেট লিখব আমি এখানে 16.8267 এইভাবে লিখব। তাহলে এবার গুণ করে দেখি। 1000 গুণন 16.8267 16,826 পরিবর্তে আমরা লিখব 27 টাকা। তাহলে 1000 পণ্য বিক্রি হয়েছে। আমার ছিল কত? 5, 4, 9, 10, 11, 1200 টাকা, 1200 একক পণ্য ছিল। এখান থেকে যদি আমি টোটাল 1200 একক পণ্য ছিল এখান থেকে আমি বিক্রি করেছি 1000 একক। তাহলে রয়ে গেল কত? 200 একক। রেট হবে 16 টাকা 8267 পয়সা। এবার এটাকে আমি গুণ করতে হবে, 200 দিয়ে গুণ করলে হবে আমার 3365 টাকা। শেষ হয়ে গেল। এবার আমি উদ্বৃত্ত দেখাবো। এখানে 200 লিখে দিব, রেট লিখতে হবে না, টাকা লিখব 3365। এখানে লিখব মার্চ মাসের শেষ দিন যেহেতু 31 তারিখ, 31 তারিখে লিখব উদ্বৃত্ত। এভাবেই শেষ হবে আমার ভারযুক্ত গড় পদ্ধতিতে আজকের গ নম্বর অঙ্কের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কিন্তু তুমি কমেন্টস করে আমাকে জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আগামীতে আবারও তোমাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।